আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টের কাছ থেকে অভিনন্দন বার্তা নিয়ে খুশি হওয়ার অনেক কিছু আছে, কিন্তু এই চিঠিতে উল্লেখ করা তিনটি বিশেষ বার্তা এমন কিছু বিষয়কে নির্দেশ করছে যেগুলোর আলোকে অনেকে মনে করছেন এই চিঠিটি আসলে এক ধরনের কন্ডিশনাল গ্রিটিং বা শর্তযুক্ত শুভেচ্ছা। প্রথমত, চিঠিতে ট্রাম্প বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। প্রশ্ন হলো, বাংলাদেশ আর যুক্তরাষ্ট্রের মধ্যে যে প্রতিরক্ষা চুক্তিগুলো এখন আছে সেগুলো মূলত কিছু প্রজেক্ট নির্ভর চুক্তি। গত 10 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র চেষ্টা করে আসছে বাংলাদেশের সাথে আকসা এবং জিসুমিয়া এই দুই অস্ত্র চুক্তি করতে। শেখ হাসিনা আমলে বাইডেন প্রশাসন যেটিতে ব্যর্থ হয়েছিল, ট্রাম্প প্রশাসনকে এবার সেটিতে সফল হতে চাইছে। দ্বিতীয়ত, নির্বাচনের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের সাথে গোপন বাণিজ্য চুক্তি করে যে বোঝা তারেক রহমানের সরকারের উপর চাপিয়ে দিয়ে গেছে, ট্রাম্পের চিঠিতে সে চুক্তি অনুসরণের তাগিদ আছে। এদিক থেকে চিন্তা করলে ডোনাল্ড ট্রাম্পের চিঠিটি যুক্তরাষ্ট্রের জন্য একটি সফল বিজনেস ডিলের ফলো আপ, আর তারেক রহমানের সরকারের জন্য বিষয়টি দ্বিমুখী তলোয়ার। তৃতীয়ত, ইন্দো প্যাসিফিক অঞ্চলে ট্রাম্পের চিঠিতে যে মিত্র দেশগুলোর কথা বলা হয়েছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত। এখানে চীনের প্রভাব রুখতে ওয়াশিংটনের যে সুদূর প্রসারী কৌশল, সে কৌশল থেকে বাংলাদেশের নতুন সরকার কিভাবে বেরিয়ে আসবে, বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানিয়েছেন তিনি। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার 18 ফেব্রুয়ারি হোয়াইট হাউস এই চিঠি পাঠায়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার ট্রাম্পের ওই চিঠি তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন বার্তায় যে ভাষা ব্যবহার করা হয়েছে তা বেশ ইঙ্গিতবহ। ট্রাম্প যখন একটি বিজয়কে ঐতিহাসিক বলেন এবং সেই সাথে সুনির্দিষ্ট প্রতিরক্ষা চুক্তির কথা স্মরণ করিয়ে দেন, তখন বুঝতে হবে ওয়াশিংটন এই মুহূর্তে ঢাকাকে তাদের আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে দেখতে অত্যন্ত আগ্রহী। এই চিঠিটি এমন এক সময় এসেছে যখন বাংলাদেশ একটি দীর্ঘকালীন রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে নতুন করে পথ চলা শুরু করেছে। ট্রাম্পের এই বার্তায় মূলত 3টি প্রধান দিক ফুটে উঠেছে। প্রথমত, নতুন সরকারকে সমর্থন জানানো। দ্বিতীয়ত, বকেয়া প্রতিরক্ষা চুক্তিগুলোর স্বাক্ষরের মাধ্যমে সামরিক সম্পর্কের গুণগত পরিবর্তন আনা। এবং তৃতীয়ত, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের করা বাণিজ্য চুক্তিটি বাস্তবায়নে বর্তমান সরকারকে বাধ্য রাখা। অনেকে মনে করছেন এই চিঠিটি এক ধরনের কন্ডিশনাল গ্রিটিং বা শর্তযুক্ত শুভেচ্ছা, অর্থাৎ যুক্তরাষ্ট্র তার অত্যাধুনিক প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম সরবরাহের যে প্রতিশ্রুতি দিচ্ছে তার বিনিময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটি আমূল পরিবর্তন প্রত্যাশা করছে। এটি স্পষ্ট, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসন অনেক বেশি লেনদেনমূলক আচরণ করছে, যেখানে প্রতিটি কূটনৈতিক বার্তার পেছনে একটি সুনির্দিষ্ট বাণিজ্যিক এবং প্রতিরক্ষা বিষয়ক কৌশলগত লক্ষ্য থাকে। ট্রাম্প তার চিঠিতে প্রতিরক্ষার সহযোগিতার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে বলেছেন, তারেক রহমান প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ নেবেন, যা শেষ পর্যন্ত বাংলাদেশের সামরিক বাহিনীকে আমেরিকার তৈরি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে। প্রশ্ন হলো, বাংলাদেশের সাথে বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে কি ধরনের অস্ত্র ও প্রতিরক্ষা চুক্তি আছে? বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্কের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এটি দীর্ঘকাল ধরে মূলত প্রশিক্ষণ, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবেলা কেন্দ্রিক ছিল। তবে ট্রাম্পের এই চিঠিটি এই সম্পর্ককে একটি নতুন স্তরে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বর্তমানে কোনো বৃহৎ আকারের অস্ত্র ক্রয় বা পূর্ণাঙ্গ সামরিক জোটের চুক্তি নেই, তবে উভয় দেশ বেশ কিছু প্রতিরক্ষার সংলাপ ও স্বল্প পরিসরের সহযোগিতার মাধ্যমে যুক্ত। 2014 সাল থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রায় $78.45 মিলিয়ন ফরেন মিলিটারি ফাইন্যান্সিং বা
FMF এবং $14.5 মিলিয়ন ইন্টারন্যাশনাল মিলিটারি এডুকেশন অ্যান্ড ট্রেনিং বা IMET সহায়তা প্রদান করেছে। এই সহায়তার আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য কাটার ভেসেল, সেনাবাহিনীর জন্য MRAP যান এবং বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি সংগ্রহ করেছে। কিন্তু এগুলো সবই ছিল খণ্ডকালীন এবং নির্দিষ্ট প্রজেক্ট ভিত্তিক। ট্রাম্প এখন যে নিয়মিত প্রতিরক্ষা চুক্তির কথা বলছেন তা এই খণ্ডকালীন সহযোগিতার কাঠামোকে একটি দীর্ঘস্থায়ী ও আইনগত ভিত্তি দিতে চায়। এখানে প্রশ্ন দেখা দিচ্ছে, বিগত বাইডেন সরকার যে দুটি অস্ত্র চুক্তি বাংলাদেশের আওয়ামী লীগ সরকার আমলে করতে ব্যর্থ হয়েছিল সেগুলোকে এবার ট্রাম্প প্রশাসন করে ফেলতে চান বা করার ইঙ্গিত দিয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকার আমলে আকসা এবং জিসিমিয়া চুক্তি দুটি বারবার আলোচনায় আসলেও তৎকালীন সরকার সেগুলো স্বাক্ষরে অনীহা দেখিয়েছিল। আকসা বা অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট এবং জিসোমিয়া বা জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট মূলত লজিস্টিক্স সাপোর্ট এবং তথ্য আদান প্রদান সংক্রান্ত দুটি চুক্তি, যা মার্কিন সামরিক হার্ডওয়্যার হস্তান্তরের পূর্ব শর্ত হিসেবে কাজ করে। আকসা চুক্তির মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনী একে অপরের লজিস্টিক সুবিধা যেমন জ্বালানি, খাবার, মেরামত সরঞ্জাম এবং বন্দর সুবিধা ব্যবহার করতে পারে। এটি মূলত মার্কিন নৌবাহিনীকে বঙ্গোপসাগরে আরও সহজে বিচরণ করার সুযোগ করে দেবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে 2002 সালে শ্রীলঙ্কার সঙ্গে চুক্তিটি সই করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে জিসুমিয়া হলো একটি অত্যন্ত সংবেদনশীল চুক্তি যা গোপন সামরিক তথ্য এবং গোয়েন্দা তথ্যের সুরক্ষা নিশ্চিত করে। যুক্তরাষ্ট্র সাধারণত F-16 ফাইটার জেট বা অ্যাপাচি হেলিকপ্টারের মতো উচ্চমানের প্রযুক্তি বিক্রি করার আগে জিসুমিয়া স্বাক্ষর বাধ্যতামূলক করে থাকে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র যে 4টি সামরিক চুক্তি সই করেছে তার মধ্যে এটি অন্যতম। 2002 সালে ভারতের সঙ্গে চুক্তিটি সই করেছে যুক্তরাষ্ট্র। 2013 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে রাশিয়া গিয়েছিলেন। তখন $100 কোটি সামরিক সরঞ্জাম কেনার চুক্তি হয়েছিল দুই দেশের মধ্যে। তারপর থেকে যুক্তরাষ্ট্র আকসা ও জিসুমিয়া এই চুক্তি দুটি করার জন্য বাংলাদেশের সাথে আলোচনা শুরু করেছিল। 2019 সালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চুক্তি দুটির খসড়া দেওয়া হয়েছিল বাংলাদেশকে। এরপর 2022 সালের মার্চে ঢাকায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে 8ম অংশীদারি সংলাপে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই দুটি অস্ত্র চুক্তির নথি হস্তান্তর করা হয়েছিল। কিন্তু 2023 সালের 10ই আগস্ট তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছিলেন, জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে জিসুমিয়া ও আকসা চুক্তি সই হবে না। তখন ভেস্তে গিয়েছিল মার্কিন বাইডেন প্রশাসনের উদ্যোগ। এরপর অধ্যাপক ইউনূসের আমলে যুক্তরাষ্ট্র সহ অনেকের সাথে অনেক গোপন চুক্তি হলেও এই চুক্তি দুটির কথা শোনা যায়নি। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কেন এখন এই চুক্তিগুলো করতে মরিয়া? এর কারণ মূলত ভূ রাজনৈতিক। 2025 সালে মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলে স্পষ্ট করা হয়েছে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব সংকুচিত করা ওয়াশিংটনের শীর্ষ অগ্রাধিকার। বাংলাদেশ যেহেতু ভারত মহাসাগরীয় অঞ্চলের এক কৌশলগত কেন্দ্রে অবস্থিত, তাই বাংলাদেশকে একটি সক্ষম সামরিক শক্তিতে রূপান্তর করে তাকে মার্কিন কমান্ড স্ট্রাকচার লজিস্টিক্সের সাথে যুক্ত করা ওয়াশিংটনের জন্য অত্যন্ত জরুরি। ট্রাম্পের চিঠিতে অত্যাধুনিক বিশ্বের সেরা সামরিক সরঞ্জাম ব্যবহারের যে সুযোগের কথা বলা হয়েছে তা আসলে এই দুটি চুক্তি স্বাক্ষরের বিনিময়ে একটি টোপ হিসেবে ব্যবহার করা হতে পারে। দর্শক, ট্রাম্প তার চিঠিতে লিখেছেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের দারুণ গতি ধরে রাখতে তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য করবেন। নির্বাচনের ঠিক 3 দিন আগে 9 ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সাথে একটি দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি বা এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড আর্ট স্বাক্ষর করে। চুক্তির গোপনীয়তা এবং তড়িঘড়ি করে স্বাক্ষরের বিষয়টি এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অর্থনীতিবিদ এম রাজ্জাক এবং আনু মোহাম্মদের মতো বিশ্লেষকরা একে আধুনিক দাসত্বের দলিল হিসেবে মন্তব্য করেছেন। এই চুক্তির অধীনে বাংলাদেশ প্রায় 7,132টি মার্কিন পণ্যকে শুল্কমুক্ত বা নামমাত্র শুল্কে প্রবেশের অধিকার দিয়েছে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের উপর শুল্ক 20% থেকে কমিয়ে মাত্র 19% করেছে। এই 1% শুল্ক ছাড়ের বিনিময়ে বাংলাদেশকে যে বিশাল বাজার মার্কিন কৃষিপণ্য, এলএনজি এবং বিমানের জন্য উন্মুক্ত করতে হয়েছে তাকে অসম বাণিজ্য হিসেবে দেখা হচ্ছে।
এই চুক্তির সবচেয়ে উদ্বেগের দিক হলো জ্বালানি ও বিমান ক্রয়ের বাধ্যবাধকতা। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের এই মুহূর্তে এত বিপুল পরিমাণ অর্থ দিয়ে বোয়িং বিমান কেনার সক্ষমতা নেই। ফলে ক্রয়গুলো সম্পন্ন করতে বাংলাদেশকে IMF বা অন্যান্য সংস্থা থেকে চড়া সুদে ঋণ নিতে হবে, যা দেশের ঋণ সংকটকে আরো বাড়িয়ে দেবে। অন্যদিকে LNG গ্রুপের ক্ষেত্রে অ্যাক্সিলারেট এনার্জির সাথে যে চুক্তি হয়েছে তার দাম বাজার মূল্যের চেয়ে অনেক বেশি বলে অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞরা মনে করেন বাণিজ্য চুক্তির বাস্তবায়ন হলো একটি দ্বিমুখী তলোয়ার। চুক্তির সমর্থকরা বলেছেন 19% শুল্ক হারের ফলে বাংলাদেশ ভারতের 18% সাথে প্রতিযোগিতা করতে পারবে, কিন্তু সমালোচকরা বলছেন মার্কিন তুলা আমদানির যে শর্ত দেওয়া হয়েছে তা পোশাক খাতের উৎপাদন খরচ এতটাই বাড়িয়ে দেবে যে এই 1% শুল্ক ছাড় কোনো কাজে আসবে না। এছাড়া ডিজিটাল বাণিজ্য সংক্রান্ত যে বিধিনিষেধ চুক্তিতে আরোপ করা হয়েছে তার ফলে বাংলাদেশ ভবিষ্যতে চীনের কোনো ডিজিটাল প্রযুক্তি বা ডাটাবেস ব্যবস্থা গ্রহণে বাধার সম্মুখীন হতে পারে। এটি বাংলাদেশের নিজস্ব সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তিগত স্বায়ত্তশাসনের উপর একটি বড় আঘাত হতে পারে। সুতরাং চুক্তিটি মেনে চলা বাংলাদেশের জন্য লাভজনক হওয়ার চেয়ে বেশি এটি বেঁচে থাকার বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে। আবার যুক্তরাষ্ট্র তার 2025 সালের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে স্পষ্টভাবে বাংলাদেশকে চীনের ট্রেড ডেফিসিট ডিসপ্যারিটি থেকে সরিয়ে আনার কথা বলেছে। ওয়াশিংটন আসলে বাংলাদেশকে চীনের সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেইন থেকে বিচ্ছিন্ন করে নিজেদের বলয়ে নিয়ে আসতে চাইছে। একে বলা হচ্ছে স্ট্রাকচারাল এক্সক্লুশন। বাণিজ্য চুক্তির একটি অন্যতম শর্ত হলো বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত পোশাক রপ্তানি করতে চায় তবে সেই পোশাকে ব্যবহৃত কাঁচামাল সুতা ও তুলা অবশ্যই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হবে। বর্তমানে বাংলাদেশের পোশাক শিল্পের 80% কাঁচামাল চীন থেকে আসে। এই কাঁচামাল যদি এখন যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে কিনতে হয় তবে বাংলাদেশের পোশাকের উৎপাদন খরচ বেড়ে যাবে এবং আন্তর্জাতিক বাজারে এর প্রতিযোগিতা করার ক্ষমতা কমে যাবে। সুতরাং চীনের প্রভাব কমাতে গিয়ে যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশকে একটি নীতিগত দোটানার মধ্যে ফেলে দিয়েছে। একদিকে বাংলাদেশ চীনের কাছ থেকে সাশ্রয়ী মূল্যে সামরিক সরঞ্জাম ও অবকাঠামো ঋণ পাচ্ছে, যেমন মংলা বন্দর আধুনিকায়ন বা ড্রোন তৈরির কারখানা। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে নিরাপত্তা গ্যারান্টি ও উচ্চ প্রযুক্তির প্রস্তাব আসছে। ট্রাম্পের অভিনন্দন বার্তাটি মূলত বাংলাদেশকে এই দুই শক্তির একটিকে বেছে নেওয়ার জন্য পরোক্ষ তাগাদা দিচ্ছে। দর্শক, ইন্দো প্যাসিফিক অঞ্চলে ট্রাম্পের চিঠিতে যে মিত্র দেশগুলোর কথা বলা হয়েছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত। মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং হোয়াইট হাউসের নথিপত্র অনুযায়ী ভারতকে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মেজর ডিফেন্স পার্টনার হিসেবে গণ্য করা হয়। ট্রাম্পের অভিনন্দন বার্তায় আঞ্চলিক মিত্রদের সাথে সহযোগিতার কথা বলার মাধ্যমে মূলত একটি বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশের নতুন সরকারকে অবশ্যই নয়াদিল্লির নিরাপত্তা উদ্বেগগুলোকে গুরুত্ব দিতে হবে এবং ভারতের সাথে একটি স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে হবে। তবে এখানে একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 2024 সালের অগস্টের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে তার সুযোগে যুক্তরাষ্ট্র এখন সরাসরি ঢাকার সাথে ডিল করতে চাইছে। ভারত ও যুক্তরাষ্ট্র উভয়ই বাংলাদেশের চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে শঙ্কিত। ট্রাম্পের বার্তাটি এমন এক সময় এসেছে যখন ভারতও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ পাঠিয়েছেন। ট্রাম্পের চিঠিতে মিত্রদের কথা বলার অর্থ হলো বাংলাদেশ যদি মার্কিন বলয়ে প্রবেশ করে তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান সমস্যাগুলো যেমন সীমান্ত হত্যা বা তিস্তা চুক্তির সমাধানে ওয়াশিংটন একটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ ওয়াশিংটন ঢাকাকে এই বার্তা দিচ্ছে যে ভারত ও যুক্তরাষ্ট্র মিলে এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে এবং বাংলাদেশকে এই ত্রিমুখী সমীকরণে যুক্ত হতে হবে। আমাদের বিশ্লেষণ হলো ডোনাল্ড ট্রাম্পের চিঠিটি যুক্তরাষ্ট্রের জন্য একটি সফল বিজনেস ডিলের ফলো আপ। ট্রাম্পের বার্তায় প্রতিরক্ষা চুক্তি যে তাগিদ দেওয়া হয়েছে তা মূলত বাংলাদেশের সামরিক বাহিনীকে মার্কিন প্রযুক্তির উপর দীর্ঘমেয়াদী নির্ভরশীল করার একটি নকশা। বাণিজ্য চুক্তির বিষয়ে যে সমালোচনা হচ্ছে তার সত্যতা অস্বীকার করার কোনো উপায় নেই। নির্বাচনের মাত্র 3 দিন আগে এই চুক্তিটি স্বাক্ষরের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার নবনির্বাচিত সরকারের হাত পা বেঁধে দিয়ে গেছে। তারেক রহমান সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই চুক্তির ক্ষতিকর দিকগুলো থেকে বেরিয়ে আসার উপায় খোঁজা। তবে ট্রাম্পের এই ব্যক্তিগত চিঠির পর চুক্তি থেকে সরে আসা মানেই হবে
হোয়াইট হাউজের সরাসরি বিরাগভাজন হওয়া, যা বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতির জন্য আত্মঘাতী হতে পারে। আবার নাম উল্লেখ না করলেও ইন্দো প্যাসিফিক অঞ্চলের মিত্র বলতে ট্রাম্প ভারতকেই বুঝিয়েছেন। বাংলাদেশের নতুন সরকারের জন্য ভারতের সাথে সম্পর্কের রিসেট বা নতুন সূচনা অত্যন্ত প্রয়োজন। দেখা যাচ্ছে তারেক রহমানের প্রতি ট্রাম্পের এই অভিনন্দন বার্তাটি আসলে বাংলাদেশের জন্য একটি অগ্নি পরীক্ষা। ফোর্সেস গোল 2030 অনুযায়ী বাংলাদেশের সামরিক আধুনিকায়নের জন্য মার্কিন সরঞ্জাম অবশ্যই দরকার, কিন্তু তার বিনিময়ে বাংলাদেশ কি পররাষ্ট্রনীতির স্বার্থশাসন এবং চীনের সাথে অর্থনৈতিক ভারসাম্য হারিয়ে ফেলবে? এই প্রশ্নের উত্তরের উপরেই নির্ভর করছে আগামী 5 বছরের বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ। আসসালামু আলাইকুম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে অভিনন্দন বার্তা দিয়েছেন তার বিজয়ের কারণে এবং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য, আপনারা কি খেয়াল করেছেন সেটি কি শুধুই অভিনন্দন বার্তা? পৃথিবীর আর কোনো রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানকে অন্য কোনো রাষ্ট্রের পক্ষ থেকে কি এই ধরনের চিঠি দেওয়া হয়? এবং আমাদের কাছে এটি স্পষ্ট যে এই চিঠির মধ্য দিয়ে তারেক রহমান এবং একই সঙ্গে বাংলাদেশকে একটি প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সতর্কতা ইঙ্গিত দেওয়া হয়েছে। একই সঙ্গে এই চিঠির মধ্য দিয়ে ডক্টর খলিল যে তারেক রহমানের মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, কী কারণে পেলেন তাও অনেকখানি স্পষ্ট হয়ে ওঠে। নির্বাচনের সাথে সাথেই একটি মন্তব্য আমি করেছিলাম আপনাদের সামনে, এবং বিশেষ করে এই চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের 3 দিন আগে যে তড়িঘড়ি শুল্ক চুক্তিটি করা হলো, সেই চুক্তির ফলে মন্তব্য করেছিলাম যে বিএনপি যে সরকার গঠন করতে যাচ্ছে সেই সরকারের ডানা আগে থেকেই ছেড়ে ফেললেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের নোবেল বিজয়ী অধ্যাপক, এবং তারই একটা তড়িঘড়ি ইঙ্গিত আমরা পেলাম ডোনাল্ড ট্রাম্পের কথিত অভিনন্দন বার্তায়। তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি চিঠিতে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের অংশীদারিত্ব, পারস্পরিক সম্মান এবং একটি উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে যে গড়ে উঠেছে সেটি মনে করিয়ে দিয়েছেন। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2 দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন। এই পর্যন্ত হলে ঠিক থাকতো, যে ফর্মাল কথাবার্তা এরকমই হয় 2 রাষ্ট্রের মধ্যে, কিন্তু তারপর বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ দিয়ে ডোনাল্ড ট্রাম্প কি বলছেন চিঠিতে, ভালো করে খেয়াল করেছেন কেউ? নিশ্চয় অনেকে চোখে পড়েছে এবং এই বিষয়টি বেশ বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে। তিনি বলছেন যে মেয়াদ শুরুর এই সময়ে আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের গতি ধরে রাখতে আপনি আমাকে সহায়তা করবেন। ভালো কথা। প্রতিরক্ষার সহযোগিতার বিষয়ে এর পরপরই তিনি বলছেন, আমি আরও আশা করি আপনি সেই সব রুটিন প্রতিরক্ষা চুক্তি সম্পূর্ণ করতে দ্রুত নির্ণায়ক পদক্ষেপ নেবেন, যা শেষ পর্যন্ত আপনার সামরিক বাহিনীকে বিশ্বের সেরা অত্যাধুনিক আমেরিকান সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে। মানে এই চুক্তির মাধ্যমে আমাদের সামরিক বাহিনীকেও একদিক থেকে বেঁধে ফেলা হয়েছে। ট্রাম্প বলছেন যে বাংলাদেশে নিযুক্ত আমার রাষ্ট্রদূত, আরও আপত্তিজনক যে কথাটি রয়েছে এখানে, তিনি বলছেন যে বাংলাদেশে নিযুক্ত আমার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এর উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। একসঙ্গে কাজ করে আমাদের উভয় জাতিকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করার সুযোগ রয়েছে। তার মানে কি? অভিনন্দন বার্তায় সেই রাষ্ট্রের প্রতিনিধি বা রাষ্ট্রদূতের কথা উল্লেখ থাকবে, অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন যে বিশেষ এজেন্ডা নিয়ে বাংলাদেশে এসেছেন, তারই খানিকটা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তার বক্তব্যের মধ্য দিয়ে। পৃথিবীর আর কোনো রাষ্ট্রের পক্ষ থেকে এমন কোনো শুভেচ্ছা বার্তায় বা অভিনন্দন বার্তায় এই ধরনের কথা নিঃসন্দেহে থাকে না। আমি শুধু একটু মনে করিয়ে দিই কম্প্যারিজনের জন্য, একটু তুলনা টানি। 2018 সালের
তথাকথিত নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা যে আবার সরকার প্রধান হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, তার পরপরই এই ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন। তিনি যে চিঠিটি দিয়েছিলেন তার ভাষাগুলো কেমন ছিল? সেখানে তিনি দুই দেশে গণতান্ত্রিক অগ্রগতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির মধ্যে দুই রাষ্ট্রের যে যোগসূত্র রয়েছে সেটি মনে করিয়ে দিয়ে বলছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রী মনোযোগ কেন্দ্রীভূত করবেন। একই সঙ্গে সুষ্ঠু ও পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ, মানবাধিকার রক্ষায় অঙ্গীকার, ব্যক্তির মত প্রকাশ ও গণতন্ত্রায়নের সরকারের মনোযোগ থাকবে বলে যুক্তরাষ্ট্র আশা প্রকাশ করছে। এই ধরনের কথাবার্তা ছিল, যা থাকে সাধারণত অভিনন্দন বা শুভেচ্ছা বার্তায় একসঙ্গে কাজ করার জন্য। এবং ট্রাম্পের যে চিঠিটি আগেই বলেছি, এর মধ্য দিয়ে সবাইকে চমকে দিয়ে ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টাকে কেন পররাষ্ট্রমন্ত্রী করা হলো তারেক রহমানের মন্ত্রিসভায়, কেন তারেক রহমান বাধ্য হলেন অনেকখানি, সেই বিষয়টিও স্পষ্ট ইঙ্গিত দেয়। এই খলিলুর রহমান তো এই শুল্ক চুক্তি করার জন্য দেন দরবার করছিল, এবং অনেকে বলেন যে এই শুল্ক চুক্তি খুব সফলভাবে সম্পন্ন করার জন্য ডক্টর খলিলের যেই ক্যারিশমা সেটিকে মূল্যায়ন করতেই সম্ভবত তারেক রহমান তাকে তার মন্ত্রিসভায় নিয়েছেন। একেবারে বোগাস কথাবার্তা। বরং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারেক রহমানকে বাধ্য করা হয়েছে, বা বিশেষ একটি শক্তির পক্ষ থেকে তারেক রহমানকে এটি করতে বাধ্য করা হয়েছে ডক্টর খলিলকে মন্ত্রিসভায় নিতে এবং এরকম একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়ার জন্য। আস্তে আস্তে সব স্পষ্ট হচ্ছে। তার চেয়ে বড় কথা, ও যে বলছিলাম যে বিএনপি সরকারের ডানা অনেকখানি ছেড়ে ফেলা হয়েছে, ব্যাখ্যাও আমি করেছিলাম। তারপরেও যদি একটু ছোট করে আপনাদের মনে করিয়ে দিই, এই চুক্তির ফলে চীন বা রাশিয়ার মতো রাষ্ট্রগুলো থেকে বাংলাদেশ কোনো অস্ত্র কিনতে পারবে না। আমাদের যে সামরিক বাহিনী সেখানে চাইনিজ অস্ত্র বেশি ব্যবহৃত হয়, এবং পারমাণবিক চুল্লি অন্য কোথাও থেকে নেওয়া যাবে না। যদি বিকল্প না থাকে সেক্ষেত্রে হয়তো প্রাথমিক পর্যায়ে রাশিয়া থেকে নেওয়া যেতে পারে বা চীন থেকে নেওয়া যেতে পারে। এই চুক্তি ভঙ্গ করলে যে 37% শুল্ক প্রথমে আরোপ করা হয়েছিল 2025 সালে, সেই 37% শুল্ক আবারও বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হবে। বাংলাদেশ থেকে যে রপ্তানিগুলো যুক্তরাষ্ট্রে, মানে যে পণ্যগুলো যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় সেক্ষেত্রে, এবং অন্য কোনো দেশ বা প্রতিষ্ঠানের উপর যুক্তরাজ্য যদি কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয় সেটিও মানতে বাংলাদেশের যে সরকারই থাকুক না কেন তারা বাধ্য মানতে। যুক্তরাষ্ট্র থেকে 14টি বিমান কেনা হবে, বোয়িং বিমান, 37,000 কোটি টাকায়। এইসব কথা মানে শর্ত হিসেবে রয়েছে। শর্ত মানে বাংলাদেশ শর্ত দিয়ে এসেছে, মানে বাংলাদেশকে অনেকখানি বর্গা দিয়ে দিয়েছেন ডক্টর ইউনূস। শুনতে অনেকের কাছে খারাপ শোনাতে পারে, এটি চরম বাস্তবতা। ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য কতটা অভিশাপ হয়ে এসেছিলেন তা হয়তো আমরা এখনো পর্যন্ত অনেকেই বুঝতে পারছি না। তারেক রহমানের সরকারের ভবিষ্যতে কি ঘটবে সেটুকু ভেবেও আমরা যথেষ্ট পরিমাণ আতঙ্কিত।